রেগুলারই দেওয়া থাকবে। সেটা হচ্ছে যে আজকে আমাদের প্রথম সেশন শুরু হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট সেশন। অ্যান্ড ডিসক্লেমারটা আমরা একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করব যে এখানে আমরা যে ধরনের আলোচনা করি, গল্প করি, এই সমস্ত আলোচনা গল্পের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পিএমপি সার্টিফিকেশন অ্যাচিভ করা, প্রজেক্ট ম্যানেজমেন্ট বোঝা এবং পিএমপি সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন নেওয়া। আলহামদুলিল্লাহ, এই আলোচনা এবং গল্পে আমরা বিভিন্ন ব্যক্তি, অর্গানাইজেশন, বিভিন্ন ঘটনা, বিভিন্ন দুর্ঘটনা, আহ, সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টাকে আরো সুন্দর এবং সহজভাবে বুঝতে পারেন। তো এটাকে কোনো পলিটিক্যাল এজেন্ডা বা কাউকে ডিফেম করা বা কাউকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, এই ধরনের ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টাকে যারা আমরা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে বুঝতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই বিভিন্ন ইভেন্ট গুলিকে, বিভিন্ন ঘটনাগুলিকে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন অর্গানাইজেশনের ঘটনাগুলিকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। সো উইথ দ্যাট নোট, আমাদের আলোচনার ভিত্তিতে আপনারা যা সিদ্ধান্ত নেবেন এটা একান্তই আপনাদের নিজেদের সিদ্ধান্ত। আমাদেরকে বা সিএসএল এর সাথে সম্পৃক্ত কাউকে কোনোভাবে এটার জন্য দায়ী করা যাবে না। আমরা জানি আপনারা বিষয়গুলি ডেফিনেটলি যত্ন সহকারে মনে রাখবেন এবং আমাদেরকে হেল্প করবেন, যাতে আমাদের এই গ্রুপ অফ পিপল যারা তাদের আহ, সবচাইতে মূল্যবান বিষয় টাইম, সবচাইতে মূল্যবান বিষয় টাইম, এই সময়টাকে এখানে ইনভেস্ট করার জন্য আসছি। এইটা যাতে যতটুকু সময়, কখনো আমাদের সেশন 1 ঘন্টা হবে, 1.5 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে, বেসড অন টেম্পো। সো অতটুকু সময় যাতে আমাদের কাজে লাগে। অন্তত একটা জিনিস যাতে কখনোই না হয় যে এটা সম্মুখীন যাতে আমরা না হই যে আমাদের সময়টা নষ্ট হয়েছে এই সেশনে যুক্ত হয়ে, এটা যাতে আমাদের না হয়, না আমার পক্ষ থেকে না আপনাদের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে সময় নষ্ট হওয়ার মানে হচ্ছে আপনারা যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং শেয়ার না করেন, তাহলে আমার জন্য ইনভেস্টমেন্টটা, টাইমের ইনভেস্টমেন্টটা ওর্থ মিনিং হয় না। আমি শিখতে পারি না আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি আপনাদের লার্নিং, ভালো কি শিখছেন, কোথায় বিপদে পড়ছেন, কোন কাজটা করতে যে সহজে করতে পারছেন, কোন কাজটা আপনাদেরকে খুব ভোগাইছে, এগুলি যদি আমাদের সাথে শেয়ার না করেন তো আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই। তো সেটাও থাকবে আমাদের একটা এক্সপেকটেশন যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স বলবেন এবং শেয়ার করবেন, ডেফিনেটলি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। আর আমরা চেষ্টা করব পিএমপি, পিমবক, পিএমআই, এই সামগ্রিকভাবে পিএমপি সার্টিফিকেশনকে কত সহজ থেকে সহজতর ভাবে আপনার সামনে উপস্থাপন করা যায়। তো চলেন আমরা আমাদের জার্নি শুরু করি। আহ, এই পিকচারটা অনেক সময় অনেকে বলে একটু ডিস্টার্বিং মনে হয়, বাট ইটস এ রিয়েল পিকচার। তো এইখানে আমরা যেটা দেখতেছি যে প্রজেক্টের শুরুতে প্রজেক্টের শুরুতে একটা স্যাক্রিফাইস করা হচ্ছে, স্যাক্রিফাইস করা হচ্ছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়গুলিকে নেন, অন্য কোনো ভাবে না, কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে না, কোনো কালচারাল ইস্যু না। হ্যাঁ? আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে গল্প করতেছি এবং আমরা প্রজেক্ট শুরু করতেছি বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ কনস্ট্রাকশন প্রজেক্ট নিয়ে। তো পদ্মা মাল্টিপারপাস ব্রিজ কনস্ট্রাকশন প্রজেক্ট, এইটা টেস্ট পাইলিং এর কাজ বারংবার পিছিয়ে যাচ্ছিল। তো পিছিয়ে যাওয়ার কারণ ছিল চাইনিজ পার্টি, চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি, তারা টেস্ট পাইলিং এর কাজ শুরু করতেছিল না। তারা বারংবার তাদেরকে বলার পরও তারা টেস্ট পাইলিং এর কাজ শুরু করতেছিল না, বলতেছিল যে স্যাক্রিফাইস করতে হবে। তো আমাদের দেশে তো এইভাবে স্যাক্রিফাইস করে প্রজেক্ট শুরু করার কালচার নাই, বিলিফ সিস্টেম নাই। তো তারাও প্রজেক্টের কাজ শুরু করতেছে না, আমরা নিজেরাও করতে পারি না যতক্ষণ পর্যন্ত এই ট্রেডিশনাল ওয়েতে একটা স্যাক্রিফাইস করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা প্রজেক্টের কাজ শুরু করবে না। আপনারা একটু কাইন্ডলি বলেন তো এই পিকচারটাতে কি দেখতেছেন, কি এক্সপ্লেন করবেন? একটু এক্সপ্লেন করেন তো এনামুল ভাই, ফেরদৌস ভাই বলেন। ইমরান ভাই। জি।
বলেন সাইফ ভাই, কি পিকচারটাতে কি দেখতেছেন? এখানে ভাইয়া মনে হচ্ছে কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে মানে এটা গরু বা কিছু একটা জবাই করা হচ্ছে, মনে হয় মানে উৎসর্গ করার জন্য বা কিছু একটা, ইয়েস, এরকম কিছু কিনা। একেবারে সঠিক বলছেন। পদ্মা ব্রিজের টেস্ট পাইলিং এর কাজ শুরু করার আগে তারা স্যাক্রিফাইস করতেছে। তারা এমন ভাবে গরুটাকে কাটছে যাতে গরুর ব্লাড গুলি কোথায় যায় বলেন তো? জি, নদীতে। নদীতে যেয়ে পড়ে। আবার একজন মানুষ চেষ্টা করতেছে পা দিয়ে যাতে একটা একটা ড্রেনেজের মতো করার, যাতে এটা এদিক সেদিক জমিতে না পড়ে নদীতে যেয়ে পড়ে। এবং এই চাইনিজ ভদ্র মহিলা এটা আবার ভিডিও করতেছেন, এটা রেকর্ড হিসেবে রাখার জন্য। আবার যারা এইটাকে কাটতেছেন বা ধরতেছেন, তারা আমাদের যে কোরবানির সময় যেভাবে আমরা গরু কাটি চার হাত পা বেঁধে, ঠিক ওইভাবে তারা কাটতেছেন। তো আসেন আমরা আসলে প্রত্যেকটা কেস স্টাডি বা বিষয়কে চেষ্টা করি এর সোর্সের সাথে কানেক্ট করার জন্য। এটা নেওয়া হচ্ছে ডেইলি স্টার থেকে, 2রা মার্চ 2015-তে এটা পাবলিশ হয়েছে, সোর্সটা দেওয়া আছে। হ্যাঁ, official of China major bridge engineering company before the start of test piling for the Podda Bridge project sacrifice a bulls as per Chinese ritual. আমরা আজকে কথা বলবো হচ্ছে চাইনিজ রিচুয়াল। এই চাইনিজ রিচুয়াল যতক্ষণ পর্যন্ত তারা এই গরু না কাটতেছিল, ততক্ষণ পর্যন্ত তারা প্রজেক্টের কাজ শুরু করতেছিল না। ইভেন তারা লেট দ্য ব্লাড ফ্লো ইনটু দ্য রিভার, তারা ব্যবস্থা করছে যাতে নদীতে ব্লাডগুলি প্রবাহিত হয়। The test piling of the Podda Bridge project began yesterday with the project officials sacrificing animals as per Chinese ritual. চাইনিজ রিচুয়াল হচ্ছে বড় প্রজেক্টগুলির ক্ষেত্রে বা প্রজেক্টের ক্ষেত্রে তারা অ্যানিমেল স্যাক্রিফাইস করে তারপরই প্রজেক্টের কাজ শুরু করে। তো অফিসিয়াল অফ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড স্যাক্রিফাইস টু বুলস, ব্ল্যাক বুলস, টু গোটস অ্যান্ড টু চিকেন। দুইটা গরু, দুইটা ছাগল এবং দুইটা মুরগি তারা স্যাক্রিফাইস করছে, মানে কাটছে। এবং এটার উদ্দেশ্য হচ্ছে টু ওয়ার্ড অফ এনি ব্যাড ইনফ্লুয়েন্স, এটা যাতে প্রজেক্টে যাতে কোনো খারাপ জিনিস না ঘটে, প্রজেক্টটা যাতে সুন্দর মতো হয়, এইসব কারণে তারা এই স্যাক্রিফাইসটা করছে। তারা এই বুলসের ফ্রন্ট লেগ, গরুর যে ফ্রন্ট লেগ সেটা পানিতে ভাসায় দিছে অ্যাজ পার চাইনিজ রিচুয়াল। The Chinese official keep the rest of the meat for feast. আমরা যেটা করি যে কিছু অংশ মাংস আমরা গরিবদেরকে দিয়ে দিই, কিছু অংশ নিজেদের খাওয়ার জন্য রাখি। হ্যাঁ, আবার অনেকে পুরোটাই রেখে দিই ফ্রিজে। হ্যাঁ, ইট কুড বি, হতে পারে, নো ইস্যু। সো তারাও এরকম একটা রিচুয়াল পালন করলো যে সেখানে তারা কিছু অংশ মাংস ফেলে দিছে নদীতে, কিছু অংশ তারা খাবারের জন্য নিয়ে আসছে শহরে, মানে ক্যাপিটালে ঢাকাতে নিয়ে আসছে। আর এরপরে দেখেন প্রজেক্ট সাইট যেটা ছিল সেটাকে তারা খুব ফেস্টিভ লুকে সাজাইছে, খুবই ফেস্টিভ লুক। এইভাবেই চাইনিজরা তাদের বড় প্রজেক্ট গুলি শুরু করে। বাংলাদেশ থেকে বারংবার বলা হয়েছিল, উই টোল্ড দেম নট টু ডু সো, যে আমাদের দেশে তো আমরা এইভাবে প্রজেক্ট শুরু করি নাই। খুব ইম্পর্টেন্ট কথা, বাট দে ডিডন্ট লিসেন টু আস, তারা আমাদের কথা শুনে নাই। সিনিয়র অফিসিয়ালরা বলছে তারা আমাদের কথা শুনে নাই। ফাইনালি আমরা বাধ্য হয়েছি, ফাইনালি উই হ্যাড টু অ্যালাউ দেম, ফাইনালি আমরা বাধ্য হয়েছি যে এনিমেল স্লটার করার জন্য। তবে আমরা কি করছি এখানে সেটা, যে আমরা, the animal were slaughtered according to Islamic laws.
আমরা বলছি ঠিক আছে, আপনারা কাটবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কাটতে হবে আমরা আমাদের দেশে যেভাবে গরু জবে করি সেইভাবে স্লটার করতে হবে। তো এরপরে আমরা দেখলাম যে কাটা হয়েছে, এরপরেই টেস্ট পাইলিং এর কাজটা আমাদের শুরু হয়েছে। এই ছিল গল্প। তো বলেন, গল্প থেকে কি বুঝলেন? আমি একটু কি বলবো। জি জি প্লিজ। জি জি। এইখানে আসলে ওদের যেমন কালচারাল ভ্যালুস কে ওরা প্রাধান্য দিয়েছে, মিনওয়াইল আমাদের তরফ থেকে যেটা করা হয়েছে যে আমাদের রিচুয়াল ভ্যালুটা অ্যাড করে দেওয়া হয়েছে, বিকজ অফ এখানে স্টেক হোল্ডারদের ইমোশনাল ভ্যালুস কেও গুরুত্ব দেওয়া হয়েছে। স্টেক হোল্ডার্স কারা? নট অনলি দি পার্ট অফ দি পদ্মা ব্রিজ, আশেপাশের যেটা, তারাও না, সারা বাংলাদেশের মানুষ এটার সঙ্গে জড়িত, ইমোশন জড়িত, এটা সমস্ত কিছু, এটা ইটস এ নিউজ। এবং এর প্রত্যেকটা জিনিসই আমাদের নিউজে আসবে। এবং এই স্টেক হোল্ডার্স, আমরাও স্টেক হোল্ডার্স বিকজ অফ আমরা ট্যাক্স পে করি। তো সেই ক্ষেত্রে সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইসলামিক ল অনুযায়ী তাদেরকে স্যাক্রিফাইস করতে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হলো যে আই এম নট শিওর যে চাইনিজরা দেখা যাবে যে অন্য দেশে হলে সেখানে যদি পিককে স্লটারিং করতে দিত, হয়তো বা তারা সেটাকেও অ্যাড করতো, সেটা তারাও আবার সেটাকে আহ তাদেরকে আর কি জিনিসটা তাদেরকে মানে নিয়েছিল যে এইভাবে করা যাবে না, যে জিনিসগুলো আমাদের রিচুয়াল বাউন্ডারির মধ্যে ওইটা এবং ওদের পারপাসটাও সার্ভ হয়। এইখানে দুইটাকেই আর কি তারা প্রাধান্য দিয়েছে। আমার কাছে এটা মনে হয়েছে, কারণ স্টেক হোল্ডার্স এর ইমোশনটাকেও তারা মাথায় রেখেছে, রিচুয়ালটাকেও করেছে। আরেকটু রিলেট করি, আমাদের বাংলাদেশে যখন আমাদের কোনো বড় কনস্ট্রাকশন করি, সে ফর এক্সাম্পল আমাদের কোম্পানিতে একটা বড় ফ্যাক্টরি যখন করা হয়, তখন যখন প্রথম দিন ইনোগ্রেশন করে পাইলিং এর কাজ শুরু হবে, তখন কিন্তু একটা মিলাদ পড়ানো হয়, একটা গরু যোগ করে ওই দিন খাওয়ানো হয়। সেটা স্যাক্রিফাইস বা খাওয়ানো দুইটাই আর কি পারপাস সার্ভ করে। এই বড় বড় কনস্ট্রাকশনও আমরা দেখতেছি এরকম ধরনের কাজ করে। এটা দুইটা মিনিং, এলাকার লোকজনও দেখলো, তারাও পার্টিসিপেট করলো খাওয়ার ক্ষেত্রে, যে তারাও থাকলো, প্লাস কনস্ট্রাকশন ওয়ার্ক যারা করতেছে তাদের ভিতরে একটা কাজ করলো, প্লাস এখানে হুজুর এসে দেখা যাচ্ছে বা এরকম রিচুয়াল একটা ছোট কিছু ইনোগ্রেশন হলো, সেটাকেও পজিটিভলি নেওয়া হয় আর কি। আর গভর্নমেন্ট প্রজেক্টে দেখা যায় যে দুই ধরনের হইতে পারে, ইসলামিক কালচারে ওইখানে একটা মিলাদ হলো, হিন্দু কালচারের কেউ হয়তো বা একটা পার্ট করলো, যেটা আমরা নর্মালি গভর্নমেন্ট প্রোগ্রাম গুলোতে দেখি, এটাও হতে পারে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাহিদুজ্জামান ভাই, খুব সুন্দর বলছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং রাইটলি সেইড, চাইনিজ কালচারকেও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের যে লোকাল স্টেক হোল্ডার আছে বা সমগ্র বাংলাদেশ, আমাদের যে একটা রিলিজিয়াস ভ্যালু বা বিলিফ সিস্টেম সেটাকেও ইগনোর করা হয়নি। এবং খুব সুন্দরভাবে উনি ওনার কথাগুলো উপস্থাপন করছেন। এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাবো, কিছু ছোট ছোট বিষয় খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে এই স্যাক্রিফাইস করার অনুমতি দিচ্ছিলাম না বা আয়োজন করতে দিচ্ছিলাম না, ততক্ষণ পর্যন্ত তারা টেস্ট ফাইলিং এর কাজ শুরু করতেছিল না। টেস্ট ফাইলিং এর কাজ তখনই তারা শুরু করে যখন আমরা তাদেরকে এই কাজগুলি করার অনুমতি দিই। সো কোনটা পাওয়ারফুল, রিচুয়াল অর দ্য ওয়ার্ক অফ দ্য প্রজেক্ট? বলেন সাহেব ভাই। ভাইয়া রিচুয়াল মানে সব কাজে রিচুয়ালটা আসলে প্রাধান্য পাবে না, কিন্তু এইখানে আমার যেটা মনে হয় যে কনফিডেন্স যারা এই প্রজেক্টের সাথে সম্পর্কিত, তাদের একটা মাইন্ড ফ্রেশনেসের একটা বিষয় ছিল যে আমি শুরু করার সময় এটা করলে হয়তো ভালো হবে, না করলে হয়তো বা প্রজেক্টটা সাকসেসফুল হবে না, মানে এরকম একটা যেহেতু রিচুয়াল তাদের ভিতরে মন মানসিকতা হয়তো গ্রোথ করতে পারে, যে কারণে হয়তো বা এটাকে প্রাধান্য দিয়ে প্রজেক্টটা শুরু করা হয়েছে, যাতে যাতে সবার কনফিডেন্স লেভেলটা আসে এবং মাইন্ড ফ্রেশনেসটা আসে, মানে করার ক্ষেত্রে এটার জন্য মনে হয় বেশি প্রাধান্য দেওয়া হয় প্রত্যেকটা প্রজেক্টে। হতে পারে। দেখেন, এই কেসটার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে অনুমতি দিচ্ছিলাম না, ততক্ষণ পর্যন্ত তারা প্রজেক্টের কাজই শুরু করতেছিল না। সো আমি ভাই একটু একটু বলি, আমি হয়তো বেশি বলতেছি কিনা জানি না। জাহিদুজ্জামান ভাই এখানে বলেন। কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু প্রায় আপনার টু পার্টিস কাজ করতেছে, হয়তো বা আরো থাকতে পারে। আমরা এখন ভিজিবিলি চাইনিজ কোম্পানি আর বাংলাদেশি হয়তো কোম্পানি থাকতেছে। ও ওর পরটাকে তো কোনোভাবে ইগনোর করতে পারে না, সেখানেও তো একটা ইমোশনাল ম্যাটার রয়ে গেছে। কারণ ও তো ওইটাকে কন্ট্রোল করতে পারবে না। যদি ওরা বলে যে না, আমরা সবসময়
আমরা এরকম রিচুয়াল কাজ করে শুরু করি, তোমরা এখানে কেন শুরু করবা না? এটা কিন্তু ওদেরও একটা পার্ট আছে, সেটাকেও আমাদের কিন্তু রেসপেক্ট করার ব্যাপার আছে, আবার আমাদের পার্টটাকেও কিন্তু একটা রেসপেক্ট করার ব্যাপার আছে। ওকে, ওদের স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের একটা বিষয় আছে। আবার এখানে এই কেসে আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল যে কসাই যারা ছিলেন তাদেরকে টুপি পরানো হয়েছে, লাল কাপড়, লুঙ্গি পাঞ্জাবির মতো দেওয়া হয়েছে। ইটস এ শর্ট অফ কিছু কাস্টমাইজেশন এখানে নিয়ে আসা হয়েছে, যাতে জি। প্রজেক্টটা সুন্দরভাবে ম্যানেজ করা যায় সব দিক থেকে। তো থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন, যে আপনারা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন এবং কেস স্টাডিটা একটু বোঝার চেষ্টা করছেন। অনেকগুলি বিষয় আছে এক পদ্মা প্রজেক্টের। আমরা যদি কেস স্টাডি করি তাহলে আমাদের পিএমপি শেখা অনেক সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয়টা আপনাদের সামনে টেকনিক্যালি উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যান্ড অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। প্রজেক্ট একেবারে ভ্যাকুয়ামের মধ্যে রান করে না। প্রজেক্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে রান করে, যে কোনো প্রজেক্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে রান করে। তো সেই এনভায়রনমেন্টটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। এই দুইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে সেটা একটু মনোযোগ দিয়ে শুনি, খুব গুরুত্বপূর্ণ। যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের কন্ট্রোল যে বিষয়গুলির উপর আছে সেগুলিকে আমরা বলি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের কন্ট্রোল যে বিষয়গুলির উপর নাই, কন্ট্রোল করতে পারে না ইউজুয়ালি, তাদেরকে আমরা বলি ইইএফ বা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। প্রজেক্টের টিম চাইলেও সেই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের কন্ট্রোলের মধ্যে থাকে না। দ্যাট ইজ এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমরা চাচ্ছিলাম পদ্মা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ শুরু হোক, কিন্তু চাইনিজরা সেটা করে নাই। আমরা বারংবার তাদেরকে বলার পরও চাইনিজরা সেই কাজ করে নাই, আমরা তাদেরকে দিয়ে করাইতে পারি নাই। এই রিচুয়ালের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। ইভেন জাহিদুজ্জামান ভাই যেটা বললেন যে তাদের ম্যানেজমেন্টেরও কোনো কন্ট্রোল মোস্ট প্রবাবলি এই জায়গাতে নাই, কারণ তাদের যারা কাজ করবে স্টেক হোল্ডার, ইঞ্জিনিয়ার, ফোরম্যান, লেবার এন্ড সো অন, তারাও সারা জীবন দেখে আসছে যে একটা স্যাক্রিফাইসের মধ্য দিয়ে বড় প্রজেক্টের কাজ শুরু হয়, টু মোরাল বুস্ট আপের জন্য বা বিলিফ থেকে, রিচুয়াল থেকে। তো এইখানে তারাও এর বাইরে না, তারাও এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আমরাও এটাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ইএফ এর উপর আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের কন্ট্রোল থাকে না। ওপি এর উপর টু সাম এক্সটেন্ট আমাদের কন্ট্রোল থাকে। ইএফ ইএফ এর বিষয়টা হচ্ছে অনেকটা মায়ের পেটের মতো। মায়ের পেটের পরিবেশ যদি সুস্থ হয়, সবল হয়, বেবি সুস্থ হবে, সবল হবে। মায়ের পেটের পরিবেশ যদি অসুস্থ হয়, বেবি সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। প্রজেক্ট কতটা সাকসেসফুল হবে তা বহুলাংশে নির্ভর করে ইএফ এর উপর। ইএফ এর উপর নির্ভর করে প্রজেক্ট কতটা সাকসেসফুল হবে। ইএফ যদি ভালো হয় প্রজেক্ট অনেক ভালো হবে, ইএফ যদি চ্যালেঞ্জিং হয় প্রজেক্টের ভালো হওয়ার সম্ভাবনা কম। আমরা আজকে ডিটেলসে ইএফ এবং ওপিএ নিয়েই কথা বলবো আপনাদের সাথে। ভাই আমি একটু কি একটা সেকেন্ড কথা বলতে পারি? জি প্লিজ, বলে ফেলেন। যে আমরা আমাদের এই প্রেজেন্টেশন গুলার তো আমাদের এই দেখতেছি তো আমরা আমরা কি কোনো নোট ডাউনের কোনো দরকার আছে এই না, জায়গাটাতে? একটু না, যদি বলতেন। আমি জাস্ট দরকার। আপনি বলে যাবেন, শুনে যাব, তারপর আমরা রেকর্ডিং গুলা দেখবো, জাস্ট না, জানার জন্য যে কিভাবে করলে ভালো হয়। আমি বলবো, আপনারা জি। শুনবেন, রিলেট জি। করবেন, হুম। ডিসকাস করবেন,
অনুমতি হুম, নেওয়ার দরকার নাই, তবে আমরা একজন কথা বলবো সব সময়, একটু হুম, ম্যানেজ করলেই হবে। এবং আমরা ডিসকাশন করব, আমরা থাকবো, আমরা চেষ্টা করব পিএমপি, পিমবক, প্রজেক্ট ম্যানেজমেন্ট এইসব বিষয়গুলির সাথে সম্পৃক্ত থাকার জন্য। আমরা পিডিএফ করে সমস্ত নোট আপনাদেরকে দিয়ে দিব। এই যে প্রেজেন্টেশন যেটা দেখতেছেন তার পিডিএফ কপি ইনশাল্লাহ আপনার কাছে চলে যাবে সেশন শেষ হওয়ার সাথে সাথে। নোট নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। বুঝতে হবে, কোশ্চেন করতে হবে, এবং আমার সাথে একমত হওয়ার কোনো দরকার নাই। এতে আমার পিএমপি সার্টিফিকেশন ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন, আপনারা থ্যাংক ইউ। আর্গুমেন্ট করবেন। আমি রিকোয়েস্ট করব পিমবকটারের সামনে নিয়ে আর্গুমেন্ট করবেন। পিমবক 6, পিমবক 7, প্রসেস গাইড, এই বইগুলি সামনে রেখে আমার সাথে আপনারা ডিসএগ্রিমেন্ট করবেন। আমার আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে আহ, আপনাদের কাছ থেকে শেখার সুযোগ আমি যা পাইছি, আমি এই সুযোগ আর কোথাও পাইনি। সো আপনাদের কাছ থেকে শিখে জেনে বুঝে সেটাই আবার বিভিন্ন ব্যাচে আমি ডিস্ট্রিবিউট করি ওভার পিরিয়ড অফ টাইম। সো জাস্ট কিপ আস্কিং অ্যান্ড প্লেস ইউর আর্গুমেন্ট, অ্যান্ড নট নেসেসারিলি আমার মতের সাথে একমত হবেন একেবারেই দরকার নাই। কনসেপ্ট একটা আলোচনা করে ফেলি এর সাথে, দ্যাট ইজ কল গ্রুপ থিঙ্কিং। প্রজেক্ট ম্যানেজমেন্টে গ্রুপ থিঙ্কিং হারাম। যদি দেখেন যে আপনার টিম, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম কোনো বিষয়কে কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করতেছে না, ভ্যালিডেট করতেছে না, চেক করতেছে না, রিএক্সামিন করতেছে না, আরে জাহিদুজ্জামান ভাই বলছে এটা কি ভুল হইতে পারে, এনামুল ভাই বলছে এইটা, বলছে এটা মেনে নিলাম, তাহলে আপনি বিপদে আছেন, বিশাল বিপদে আছেন। আমার প্রতিটা বিষয় আপনারা পিমবকের সাথে, অন্য রেফারেন্স না, পিমবক গাইডের সাথে ম্যাচ করাবেন। যেখানে যেখানে কারেকশনের দরকার পড়ে, প্লিজ, আই উড লাভ টু বি কারেক্টেড, বলবেন, আমরা কারেকশন করব। এবং এর মধ্য দিয়ে আমাদের জার্নি চলবে। আপনারা ইনশাল্লাহ এই সময়টা যাতে আমাদের গুড ইনভেস্টমেন্ট হয়। সো এনভায়রনমেন্ট ফেভারেবল হইতে পারে, এনভায়রনমেন্ট আনফেভারেবল হইতে পারে। আমরা প্রায় বলি বাংলাদেশে বিজনেস শুরু করতে যান বের হয়ে যায়, অনেক 53টা জায়গায় ঘুরতে হয়। আহ, সিঙ্গাপুরে যান, ইউএতে যান, দুবাইতে যান, খুব সহজে আপনি বিজনেস ওপেন করতে পারবেন, আপনার ইন্ডাস্ট্রি ওপেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর মানে তাদের দেশে এনভায়রনমেন্ট যেটা আছে সেটা ফেভারেবল। আমাদের দেশের ক্ষেত্রে আমরা বলে থাকি, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে ফেভারেবল না। তো প্রজেক্টের উপরে ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, ইএফ এর প্রভাব আছে, ওপি এর প্রভাব আছে। ইএফ এক্সটার্নাল হইতে পারে, ইন্টারনাল হইতে পারে। আবার ওপিএ এটা বেসিক্যালি ইন্টারনাল। ওপিএ বাইরে থেকে আসে না, অর্গানাইজেশনের ভিতরের। ওপি এর ফুল ফর্মটা আপনারা দেখছেন, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। আপনার অর্গানাইজেশনের অ্যাসেট, প্রসেস অ্যাসেটস, প্রসেস, পলিসি, প্রসিজিওর, নলেজ বেস, এগুলি আপনার অর্গানাইজেশনের অ্যাসেট। আপনাদের অর্গানাইজেশনের ডকুমেন্ট গুলি আমার এক কপি দিয়েন তো, সফট কপি আপনারা দিবেন, আমি জানি। আমার অর্গানাইজেশনে আমি প্রসেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, প্রসেস ডেভেলপ করি। তো একটা প্রসেসও আমি আপনাদেরকে দিব না, ওগুলি আমার অর্গানাইজেশনের অ্যাসেট। আমার অর্গানাইজেশনের এইচআর পলিসি, রিক্রুটমেন্ট পলিসি, প্রোডাক্ট পলিসি, গাইডলাইন, পিপিজি যেটাকে বলি আমরা, এগুলি আপনাদেরকে আমি দিব না। ওগুলি আমার অর্গানাইজেশনের অ্যাসেট। ল্যাপটপ যেরকম অ্যাসেট, টেবিল চেয়ার যেরকম অ্যাসেট, সার্ভার যেরকম অ্যাসেট, ঠিক একইভাবে প্রসেস, পলিসি, গাইডলাইন সেগুলিও আমার অ্যাসেট। আর পুরনো প্রজেক্টের ফাইল, সহজ ভাষায় বললে কর্পোরেট নলেজ বেস, এগুলি আমার অ্যাসেট। তাহলে প্রজেক্টের উপরে ইনফ্লুয়েন্স আসে ইএফ থেকে, ওপিএ থেকে। প্রজেক্টের উপরে দুইটা জায়গা থেকে ইনফ্লুয়েন্স আসে। তো
ইএফ এক্সটার্নাল হইতে পারে, আমরা দেখলাম ইন্টারনালও হইতে পারে। আমরা কিছু এক্সাম্পল আস্তে আস্তে দেখলে বিষয়গুলি